তোমাকে দেখে এরা টার্গেট করবে, তুমি যাও না বাবা, তুমি গেলে তুমি লম্বা চড়া। বললো যে আমি যাবো না আম্মু, কিন্তু আমি বুঝতে পারছি যে যাবে। তোমার বন্ধুরা সব গল্পে মেতেছে রঙিন স্বপ্নে, আর তুমি ঠিক এতটাই বড় হও যাতে তোমার ওই সকল বন্ধুদের গল্পের মধ্যমণি হও। জুলাই আন্দোলনের 1 বছর, যেটা এখনো আমাদের মনে গেঁথে আছে। রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আমি 15 জুলাই রাজশাহীর কাজলাতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি ছিল, সেই ক্যাম্পাসে আমি একা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াই। প্ল্যাকার্ড বলতে সেটা ছিল আমার একটা প্রশ্নপত্রের পিছনে লেখা কোঠা প্রথা বিলুপ্ত হোক। তো সেই সময়টাতে আমার ভেতরে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছিল। এর পরবর্তীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস, যেটা খড়খড়ি বাইপাসে অবস্থিত, সেখানে আমার অন্যান্য সহপাঠী, সহযোদ্ধা এবং সিনিয়রেরা একই সাথে আন্দোলনে একত্রতা ঘোষণা করে। আন্দোলনের পুরো সময়টা জুড়েই প্রত্যেকটা স্তরের শিক্ষক, ডাক্তার, অন্যান্য শ্রেণী পেশার যে মানুষগুলো আছে, শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় এবং তারা হয়তো বা যদি মাঠে বা রাস্তায় সরাসরি আন্দোলনের সাথে সম্পৃক্ত না হলেও তারা উপর থেকে আমাদের বটগাছের মতো ছায়া প্রদান করে, এবং তারা যদি আমাদের মাথার উপর না থাকতো হয়তো বা আমরা আন্দোলনটাকে সফল কোনো রূপ দিতে পারতাম না। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সাহসিকতার উজ্জ্বল প্রতীক, যারা নিজেদের প্রাণ ও পেশার নিরাপত্তার ভয় না করে সর্বপ্রথম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের সঙ্গী হন। আমার শিক্ষার্থীদের কারোর গায়ে যদি একটা নখের আঁচড়ও পড়ে, আমি চুপ করে বসে থাকবো না। এই পোস্টটা দেওয়ার পরে আমি পোস্টটা নর্মালি দিয়েছিলাম, আমার স্টুডেন্টদের প্রতি আবেগবশত দিয়েছিলাম, তাদের পাশে আছি এটা বোঝানোর জন্য দিয়েছিলাম। দেওয়ার পরপরই পোস্টটা মুহূর্তের মধ্যে অনেক ভাইরাল হয়ে যায়। আমি দেখি বিভিন্ন পাবলিকান গ্রুপে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এবং আমার শিক্ষার্থীরা পোস্টটা অনেক বেশি শেয়ার করে। কিন্তু পরবর্তীতে যখন আমার পারিবারিকভাবে একটা চাপ আসা শুরু হয়, আমার কেরিয়ারের দিকেও একটু চাপ আসা শুরু হয়, জবের থেকে চাপ আসা শুরু হয়, আমি আমার বিভিন্ন স্টুডেন্টদেরকে বলি, তোমরা যতটুকু পারো, বুঝতেই হয়তো পারছো যে একটু চাপ আছে, তোমরা পোস্টটা ডিলিট করে ফেলো। তারা আমার প্রতি শ্রদ্ধা ব্যতি রেখেই তারা তাদের পোস্টগুলো ডিলিট করে ফেলে, কিন্তু তারপরেও পোস্টটা এত বেশি ছড়িয়ে পড়ে, যার কারণে সব জায়গা থেকে পোস্ট ডিলিট করা তখন সম্ভব হয়ে ওঠেনি। এর পরবর্তীতে যখন 5 আগস্টে আমরা নতুনভাবে স্বাধীনতা লাভ করি, আমার বিভিন্ন স্টুডেন্ট আমাকে বিভিন্ন সময় কল দিচ্ছে, স্যার আপনাকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা। আমিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীতে আমি শুনতে পাই, খুশির মুহূর্তেও শুনতে পাই যে আমার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের এক স্টুডেন্ট সাকিব আঞ্জুম, সে নাকি শহীদ হয়েছে। এটা শোনার পরে আমি খুবই বেশি আবেগ আপ্লুত হয়ে যায়। তখন আমার নিজেরও স্ট্যাটাসের কথা মনে পড়ে যে আমার স্টুডেন্টদের কারোর গায়ে হাত উঠলে আমি চুপ করে বসে থাকবো না। কিন্তু আসলে আমার তখন মনে হয় যে আমি অনেকটাই ব্যর্থ হয়েছি, যে আমার একজন স্টুডেন্ট শহীদ হয়েছে, আমি তার পাশে সশরীরে থাকতে পারিনি। হয়তো বুলেটটা আমার গায়ে লাগলে ভালো হতো। জুলাই আগস্টের ছাত্র জনতাকে যারা ভুল বলতে চায়, জুলাই আগস্টকে যারা মিথ্যা বলতে চায়, প্রকৃতপক্ষে তাদেরই চিন্তা, তাদের চেতনা ভুল। তারা ভুল পথে আছে, তারা মিথ্যার পথে আছে। তাদেরকে সত্যের পথে আসার আহ্বান জানাই, তাদেরকে মানুষের কাতারে আসার আহ্বান জানাই। সাকিব আঞ্জুম, তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে অধ্যয়নরত ছিলেন। আন্দোলনের উত্তাল প্রহরে সাকিব আঞ্জুমের হৃদয় বিদীর্ণ করে একটি বুলেট। তিনি রক্তস্নাত জন্মভূমির বেদনায় শহীদ হন। অগণিত আত্মত্যাগের আলোক ছায়ায় নিভে গেল এক জ্বলন্ত নক্ষত্র। তুমি যাও না বাবা, বললো যে আমি যাবো না আম্মু, কিন্তু আমি বুঝতে পারছি যে যাবে। কয়েকটা মেয়ে বলেছে ভাইয়া আমাদেরকে বাঁচান, ভাইয়া ডরায় আবার গেছে, ওদেরকে বাঁচাতে যে আমার ছেলেটা গুলি খেয়েছে। ওই ছেলেটা সামনে বলেছে ভাইয়া আমার মাকে বলেন আমাকে জন্য মাফ করে দেয়। যারা রড দিয়ে মারেছে তারা এখন ঘুরে বেড়ায়।
তাদেরকে তো কই ধরছে না। আমাদেরকে খুব ভালোবাসতো মা। আমার স্বামীকে আমাকে খুবই ভালোবাসতো। একটা মানুষ কত নিঃস্বার্থভাবে কোনো অচেনা মানুষের জন্য মানে ঝাঁপিয়ে পড়তে পারে, ওনাকে না দেখলে আসলে বোঝা যায় না। উনি 5ই আগস্ট আমাদের সাথে যোগ হন পঞ্চবটিতে, যখন আমাদেরকে ওখানে আটকে দেওয়া হয়। ওখানে আমাদেরকে যখন আটকে দেওয়া হয়, উনি তখন বাসা থেকে আসেন। এরপরে যখন গোলাগুলি ছোড়া হয়, তখন তখন আসলে রংভঙ্গ হয়ে যায় না, সবাই আলাদা হয়ে গেল। ভাই আমার পিছে ছিলেন, তখন একটা গুলি এসে ডাইরেক্ট ওনার বুকে লাগে। তাও উনি দৌড়ানো থামাননি, আমাকে বলছে আপু দৌড়ান। উনি আমার পিছে ছিলেন, আমি প্রথমে খেয়াল করিনি। তারপরে যখন পাশাপাশি আমরা হলাম, আমরা যখন গোলের একটা মানে শেল্টারের খোঁজে গলির দিকে যাচ্ছি, তখন দেখলাম যে ভাইয়ের বুকে রক্ত। উনি বলছে ওরা আমাকে গুলি মেরেছে, আমার আইডি কার্ডটাও নিয়ে নিয়েছে। তা আমি বলছি ভাই দৌড়ান প্রথমে। তখন একবার বলছে যে আমি মনে হয় বাঁচবো না, রক্তর দিকে তাকায় বললেন ওই কথা। পেছন থেকে কিছু ছেলে আসে, হাতে লোহার পাইপ ছিল, ওইটা দিয়ে ওরা, এরপরই ভাই ওখানে পড়ে যায়। উনি ওইখানেই নিজের জীবনটা দিয়ে দেন আমাদেরকে বাঁচাতে, আমাদের হেল্প করতে। আমার ছোট ছেলে আর আমার ভাইস্তে মোবাইলকে জানাচ্ছে যে সাকিব আর নাই, মারা গেছে, তো লাশ পাওয়া গেছে। আমার ছেলে যখন গুলি খায়, তখন মনে হলো যে আমিও গুলি খেলাম। আমারও বুকটা ফেটে গেল, মনে হয়েছে। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতির বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও,